শুভ সকাল। আমি সৌভাগ্যবান আজকে ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল দাদা আমাদের অগ্রজ, তিনি নানান প্রতিভার অধিকারী। তো আমি দাদাকে যেহেতু আজকে কাছে পেয়েছি, ভাবলাম যে এই সুযোগটুকু হাতছাড়া না করি। দাদাকে আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করবো কৌতূহল থেকে। দাদা, আমরা জানি যে আপনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশি হিসেবে প্রথম পর্বত আরোহণ করেছেন। এই বিষয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, এই বিষয়ে বলার মতো এটাই রইল যে আমি এই মাটিরই ছেলে, এখানেই আমার জন্ম, এটাই আমার জন্মভূমি। এই বাংলাদেশের এই বাড়ি থেকেই আমি প্রথম মেঘ দেখে কৌতূহল হয়েছি, এবং যে মেঘগুলো পাহাড়ে না, কিন্তু আমি জীবনেও পাহাড় দেখিনি। কিন্তু আমার মা মারা যাওয়ার পরে আমার নানির কাছে যাই, নানি তখন বলতো তোমার মা ওই পাহাড়ের পেছনে আছে। এই বিষয়টাতে আমার কৌতূহল হতে থাকে, এবং মাকে ছাড়া সেই মমতাময়ীর কাছে পৌঁছানোর জন্য বোধ হয় এই মেঘ ডিঙ্গোতে হবে। এই আমার মেঘ ডিঙ্গোনো শুরু হবে, এবং মেঘ ডিঙ্গোতে ডিঙ্গোতে অদ্ভুত অদ্ভুত জীবনযাত্রার মধ্যে পারি। কারণ নাম করা হতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু ওর মধ্যে নেই। ফাঁক ফকর বুদ্ধি উড়াই না। আমি সুন্দর সহজভাবে সরলভাবে জীবনযাপন করেছি, এবং আমার অ্যাথলেটিক জীবন শুরু হয়ে যায়, এবং অ্যাথলেটিক জীবন থেকেই আমি আমার মাউন্টেনিং এর বিষয়ে হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউটে যাই, এবং আমি প্রথম 1952-তে আমি একটা ডকুমেন্টারি দেখে পেঞ্জিং এর কাঁটাওয়ালা জুতো দেখেছিলাম। তিনি এভারেস্ট টাইম করেছেন। ওই কাঁটাওয়ালা জুতোর প্রতি আমার একটা বিরাট একটা কৌতূহল ছিল যে আমি কি করে করতে পারি, কিন্তু আমি তো একটা গরিব ছেলে, এইসব বড় বড় সাহেবদের সাথে লড়বো কি করে, এইসব বিষয় ছিল। তারপরে দেখা গেল যে আমি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে অ্যাথলেটিক্স ট্রেনিং সেন্টার থেকেই সিলেক্টেড হয়ে যাব, এবং সেখানে আমি স্কলারশিপ নিয়ে আমার বেসিক কোর্স করি, এবং বেসিক কোর্সে এ গ্রেড পাওয়ার পরে আমাকে অ্যাডভান্স কোর্সের জন্য রেকমেন্ড করে। আমি 1967-এ আমি আমার মাউন্টেনিং কোর্সগুলো কমপ্লিট করে ফেলেছি, এবং সেই ইনস্টিটিউটে আমি আমার মানে শিক্ষকতার জন্য ইনস্ট্রাক্টরশিপ হিসেবে আমার এই পোস্টে আমি প্রথম কাজ করি, এবং আমার বহু ছাত্র যারা বর্তমানে অনেকেই ভালো ভালো মাউন্টেনিয়ার, পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ। যাই হোক, আমি আমার গরিব অবস্থাতে থাকলেও আমি 50 বছরের অধিক আমি আমার মাউন্টেনিং জীবন করেছি। হিমালয়ের পূর্বাঞ্চল থেকে আমার ওই উত্তর পশ্চিমাঞ্চল কারাকোরাম রেঞ্জ পর্যন্ত আমার গত 2 বছর আগে কমপ্লিট করেছি। এই ট্রান্স হিমালয়ানটা আমার বন্ধু বিদ্যুৎ, সে অনেক অল্প সময় করেছিল, সে বুঝতো, আমাকে বয়সও অনেক বেশি ছিল, কৌশল জানতো, কিন্তু আমি এই কৌশলগুলো ধীরে ধীরে রপ্ত করে আমি প্রত্যেকটা জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা প্রায় হিমবাহকে স্পর্শ করেছি, এবং পর্বত কন্দরগুলোকে ঘোরার সুযোগ করে নিয়েছি। কারণ আমার সঙ্গে ছিল প্রভাস সান্যাল, আমার সঙ্গী হিসাবে কাজ করেছে উমাপ্রসাদ বাবুর সঙ্গ পেয়েছি আমি, সেই হিসাবে শঙ্কু মহারাজের সঙ্গ পেয়েছি, কমল গুহের সঙ্গ পেয়েছি, বিশিষ্ট ব্যক্তিদের আমি সঙ্গ পেয়েছি, সুনীল চৌধুরী আমার গুরু। সেই হিসাবে আদ্রার রক ক্লাইম্বিং করার পরে আমার রক ক্লাইম্বিং থেকেই মাউন্টেনিং স্টার্ট, মাউন্টেনিং থেকেই আমি বিদেশি মাউন্টেনার্সদের সঙ্গ দিয়ে অভিযান করেছি। সুতরাং বাংলাদেশে তখনও মাউন্টেনিং করা যেত না, আইফ সাইড সময়, তখন এইসব কথা বললেই হয়তো আদি বলে ধরে পেটিয়ে দিত বা মেরেই ফেলতো, এই যে হিন্দু মানুষ ইত্যাদি ইত্যাদি, এসব হতে পারে। সেই জন্য আমরা গোপনে গোপনে কাজ করতাম, পাহাড় চড়তাম, অভিযান করতাম, জানার চেষ্টা করতাম। ভূগোল নিয়ে শেষ পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। সেই হিসাবে আমাকে ভূগোল নিয়ে গ্লেশিওলজিস্ট হিসেবে আমাকে এস্টাবলিশ করার জন্য ছিল, কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা, নানান বিষয় এবং পারিবারিক বিষয়, আমার বাবা একা পড়ে গেছেন, যার ফলে আমার পিস্টারে বাড়ি আসতে হয়েছে। সেই হিসাবে আমি এখনো ছাড়িনি। আমার বাংলাদেশে 1990-তে আমি প্রথম ঘরোয়া হিসাবে আমার মাউন্টেনিং ক্লাব করি, সেই ক্লাবের নাম মাউন্টেনিয়ার্স রেইন, এবং তখনও প্রকাশ করতে চাই নাই, যে প্রকাশ করলে পরে আবার কোথায় কোন সমস্যায় পড়বো, বলবে যে এরা বোধ হয় এই বন্দুকধারীদের লোক হতে পারে ইত্যাদির জন্য। কেন অস্ত্রপাতির যেগুলো আছে এগুলো তো বোঝানো যাবে না, পাহাড়ের জিনিস, সেই হিসেবে আর প্রকাশিত হতে পারলাম না। 90 থেকেই আমার বাংলাদেশে অস্থায়ী একটি ঘরোয়া ক্লাব তৈরি, এবং এর থেকেই আমার ছেলেকে নিয়েই বেরোই, কারণ এখানে কাকে নিয়ে বেরোবো, কোনো অ্যাক্সিডেন্ট হলে তো তার জবাবদিহি করতে আমার জীবন যাচ্ছে, সেই করার ক্ষমতা আমার নেই। সেই জন্য নিজের আত্মীয় স্বজনকে দিয়েই আমার কাজ করতে হয়েছে। আমার ছেলে এখন বর্তমানে ডেন্টাল সার্জন, সে তার শৈশবে আমার সঙ্গ দিয়েছে, সন্ধ্যা খুব ভালো,
দার্জিলিং, সিকিম ইত্যাদি ঘুরিয়েছি। আর সে যখনই প্রাপ্তবয়স্ক হয়েছে তখন ওই বিয়ার গিলের ডিসকভারি দেখতে দেখতে সে আমার থেকেও বেশি অভিজ্ঞ মনে হয়। কিন্তু আমি এভারেস্ট বেস ক্যাম্প করে এসেছি, প্রায় 3 ভাগের 2 ভাগ ক্লাইম্ব করেছি। কিন্তু আমার আর এক ভাগ, যেটা ডেথ রিজন বলে যেটা বলে, সেই রিজনটা যখনই আমি করতে যাব, টাকার অর্থের প্রয়োজন। আমার অর্থ দেবে কে? যদিও আমার এমপিকে আমি বলেছিলাম, এমপি 5 লক্ষ টাকা দেবে, কিন্তু আমার যেন কেন একটা সমস্যা হয়, এত টাকা আমি পাহাড়ে গিয়ে নষ্ট করবো কেন? আমার দেশ তো গরিব ইত্যাদি দেখে আবার পিছপা। এদিকে নেপালে বড় একটা ভূকম্পনের ফলে বিবর্তন হয়ে গেল, অনেক জায়গা ভেঙে গেছে, হ্যাঙ্গিং গ্লেশিয়ার গুলো ফাটল ধরে গেছে, নানান বিষয় থেকে 2 বছর দিলাম, কিন্তু আমার বয়স তো আমাকে থেমে নেই। আপনার দাদা, আপনার বয়স এখন আমার কত? বয়স এখন 78 এর উপরে আছে। আচ্ছা আচ্ছা। 78 উপরে 80 যাবো। 80 পরে আমার দ্বারস্থ জীবনে আমি ব্রহ্মচর্য অবলম্বন করবো, মানে আমার 1 বছরে আমি একা চলবো। এই কৃচ্ছতা সাধনের জন্য আমার টার্গেট 80 ইয়ার্স এবং 100 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো লেখালেখিও করেন। হ্যাঁ, তো আপনার লেখালেখি জীবন বা কখন থেকে লেখালেখি? আমি লেখালেখি পাহাড়, আমি ছবি আঁকা পাহাড় থেকে শিখেছি। আমি 1954-এ যখন আমি বড় ফ্লাড হয়েছিল, আমি প্রথম শিলিগুড়ি স্টেশনে 3 দিন আমরা অবস্থান করেছিলাম। ফ্লাডে গাড়ি চলছে না ওই সময়টা। সে সময় ওইখানে খেয়েছি। ওখানে আমার কাকা সঞ্চয়িতা পাঠ করেছেন সারাক্ষণে, ওই ট্রেনের মধ্যে সময় কাটাতেন। কি দুর্দশার মধ্যে দিয়ে সেই ফ্লাডে গাড়িতে বসে বসে কাটিয়েছি। বাসি রুটি লুচি এগুলো খেতে হয়েছে। তখন শিলিগুড়ির অবস্থা এই ছিল না, এখন তো সে একটা রাজধানীর কাছাকাছি। সেই অবস্থাতে আমরা যখন আসি 3 দিয়ে এই তিস্তা ব্রিজের উপর দিয়ে ইত্যাদি দিয়ে যখন ঘুরে আমি আমার দেশে এই মেলান্দাতে এসে পৌঁছালাম, তখন আমার বাবা আমাকে বলেছিল যে তুমি পাহাড় দেখেছো, সব দেখেছো, তুমি ছবি এঁকে দেখাও তো। এই আমার প্রথম পরিচয় দিয়ে ছবি আঁকা পাহাড়, এই থেকেই শুরু হলো। এবং মার খেয়ে খেয়ে ছবি আঁকা শুরু করেছিলাম, কারণ আমাদের দেশে বেড়ার বাতা ছিল বাঁশে। আমার নানি এই খাতা নষ্ট করতাম বলে আমাকে 2-3টে ঘা দিত না এমন না, কিন্তু তবুও আমি আঁকা ছাড়ি। কিন্তু পরে এসে পরবর্তীতে দেখলাম যে একটা শিল্পী হওয়া কঠিন ব্যাপার, তখন একটা চাকরির দরকার, পাশ করে বসে থাকা বেকার ইত্যাদি ইত্যাদি সাংঘাতিক তাগিদ। এসবের জন্য আর আঁকিয়ে হলাম না। আমি ভাস্কর্যের দিকেও গিয়েছিলাম, রামকিঙ্কর বেজের শরণাপন্ন হয়েছিলাম এবং রামকিঙ্কর বেজের কাছ থেকে বসে বসে দেখেছি কী করে তিনি ভাস্কর্য করেন। এবং সেখান থেকে এসে আমার বাড়িতে আমার বাবার মুখায়াব আমি করেছি ভাস্কর্যের মধ্যে দিয়ে, আমার সিঁড়ি করেছি হাতির মুখ দিয়ে নানা রকম, এবং আমার পালেদের কাছ থেকে সেটা মূর্তি এবং মূর্তি বানাতে পারে, মূর্তি বানিয়ে পুজোও করেছি। বাহ, এইভাবেই আমার বিকাশ। কিন্তু আমি গরিব তো। লেখালেখিটা কিভাবে? এইভাবে আস্তে আস্তে এইগুলো বই লিখছেন, আমরা জানি কবিতা লিখছেন আপনি। কবিতা লেখা একটা দেয়ালপত্র বের করার দায়িত্ব নিয়েছিলাম। ওই ছবি আঁকাতে তখন আঁকতে পারি, দেয়ালপত্র করতে গিয়ে দেখি লেখার কলমগুলো ফাঁকা যায়, তখন চুপচুপ করে কবিতা লেখা শুরু করলাম। সেই কবিতাগুলো লিখতে লিখতে আস্তে আস্তে আমাকে আস্তে আস্তে লিখি হলো। শচীন দাস একজন কথা সাহিত্যিক, রবীন্দ্র একাডেমি পুরস্কার প্রাপ্ত কলকাতা, সে আমার বুঝুন প্রায়। তার সাথে থাকতে থাকতে আমার এই কবিতা লেখালেখি ইত্যাদি, সেগুলো যুবকের কবিতা আছে, কবিতা এই শচীন দাস আমার বাড়িতেও এসেছে। তাকে আমার টার্গেট ছিল যে আমার দেশে নিয়ে তোকে দেখাবে, তার মুখের কথাতে তালাক গল্প লিখে আমাকে চার্জ করে দিয়েছিল। আচ্ছা। এবং ওর যতগুলো উপন্যাস আছে, ওই শচীন দাস আমাকে না পড়িয়ে সে কখনো করতো না, আমি সব কারেকশন করে দিতাম। কারণ আমি দেখেছিলাম প্রভাত মুখোপাধ্যায়কে দেখেছিলাম ডিকটেশন দিয়ে সে তার থিসিস সাবমিট করার সুযোগ করে দিয়েছে ছাত্রদের। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বৈষ্ণব সাহিত্যিক, তিনিও থিসিস লিখছেন, 4-5 জন হামড়িকে তার থিসিস গ্রহণ করছে মাটির ঘরে। সেই থেকেই আমি বুঝতে পেরেছি যে ডিকটেশনটার প্রয়োজন ছিল তখন, শ্রুতলিখন। আমরা তখন আমাদের প্রাইমারি স্টেজে শ্রুতলিখন লিখেছি, কিন্তু এখন দেখছি যে এটার প্রয়োজন বহুত বেশি আছে। এই শ্রুতলিখন এখন অবশ্য এই কম্পিউটারাইজড হওয়ার পরে সেই কম্পিউটারে এখন সেভ করে রেখে করে চলতে পারে, এখন কাজগুলো চলছে। এখন আর শ্রুতলিখনের কাজ নেই, কারণ আমি শুনেছিলাম যে মাইকেল মধুসূদন যত একসাথে 2টো মহাকাব্য বা কবিতার বই লিখতে পারতেন। কি করে লিখতেন মাথায় ঘুরতো।
আমার দেখার ইচ্ছে ছিল যে কাজী নজরুল ইসলাম তার বাড়িতে কিরকম ধরনের মানুষ ছিল। আচ্ছা, এই ফাঁকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলেন। আপনি মানে আমাদের দেশের নাম করা বা সুনামখ্যাত কবি সাহিত্যিক এরকম অনেকের সাথে হয়তো আপনার দেখা হয়েছে, তাই না? হ্যাঁ, তাদের দুই একজনের নাম বা মোহাম্মদ স্মৃতি রফিকের সাথে স্মৃতি বাড়িতে এসে থেকেছেন, সমস্যা নেই। আমার সাথে মহাদেব শাহর সাথে সম্পর্কিত হয়েছিলাম, এবং আমার বয়সের আর তো কবি দেখি না। তাদের আপনি সাথে প্রভাত কুমারের কথা বলছিলেন। প্রভাত মুখোপাধ্যায়, মুখোপাধ্যায়, sorry। তার সাথে দেখা একটা অবাক কাণ্ড। ভুবনডাঙ্গার লাইব্রেরিয়ান কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, কেষ্টদা বলতাম যাকে, তিনি তখন বেঁচে ছিলেন, খালি পায়ে হাঁটতেন, সুন্দর ধুতি পরতেন, এবং উনি লাইব্রেরিয়ান ছিলেন। উনি আমাকে প্রথম নিয়ে যান ইয়েতে প্রভাত মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রভাত বাহ। মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পরে ওই ব্যাপারটা দেখেছি। সে ডিকটেশন দিচ্ছে, ছেলেরা সমস্ত থিসিস লিখছে, আর প্রভাত মুখোপাধ্যায় আমাকে দাঁড়িয়ে ছিলেন। তখন আমি কেষ্টদাকে বলেছিলাম, কেষ্টদা এই রবীন্দ্রনাথের স্ট্যাচুটা কোথা থেকে, কে বানিয়েছে, আপনি জীবন্ত? কিন্তু বললো যে না না, হে জীবন্তই, প্রভাত মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, ওই রবীন্দ্র লম্বা দাড়ি এবং তার গেরুয়া বসন। তারাশঙ্করের সাথেও কি? তারাশঙ্করের সাথে তার সাথে দেখা হওয়ার পরে তার অক্টাগোনাল যে কাচের ঘর, এটা থাকার বাসনা হলো, এবং তার সাথে টালা ট্যাঙ্কের ওখানে যে বাড়ি ছিল সেখানে দেখা করে তার পরামর্শ নিয়ে এবং তার অনুমতি নিয়ে তার লাভপুরে এসেছিলাম। লাভপুরে এসে তারাশঙ্করের বাড়িতে ওই ঘরে আমি থেকেছি, এবং সেখান থেকে ইন্সপায়ার হয়েছে এই জন্য যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিও রবীন্দ্রনাথের মতো কার্টুন কুটুমের মধ্যে অনুরক্ত হয়ে পড়েছেন, এবং তার বাড়িতেও খেজুর গাছের সেই ইয়ে। কিন্তু আমার বাড়িতেও আমি ওই বিষয়টাকে আমার মাথায় আগেই ছিল মাউন্টেনিং করতে গিয়ে, কিন্তু বিষয়টাকে আমি বন জঙ্গলে ঘুরে বেড়াই, কাঠটা কোনটা মানুষের মতো কোনটা কি, সেই চিত্রকল্পের মধ্য দিয়ে সেগুলো কালেকশন করে পিঠে করে নিয়ে এসে আমি সংগ্রহের মধ্যে রাখতাম। তো এই বিষয়গুলো তারাশঙ্কর বাড়ি থেকে এসছে। তারপরে মাসাঞ্জিও গিয়েছিলাম, তারাশঙ্করের ছেলে দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তখন মাসাঞ্জিও ওই টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার বাড়িতে অবস্থান করেছে। আর কবিদের মধ্যে আমার খুব প্রিয় কবি ছিলেন কুমুদরঞ্জন মল্লিকের বাড়িতে দেখা। বাহ। কুমুদরঞ্জন মল্লিক তখন ছিলেন, এবং ওখান থেকেই একটা তথ্য পেয়ে যাই যে কাজী নজরুল ইসলাম যখন ক্লাস 6-এ পড়ে, তখন কুমুদরঞ্জন মল্লিক স্কুলে জলপানি নিয়ে এসে পড়েছিলেন। সেখানে থেকেই সে ওই স্কুলে থেকে তখন হেডমাস্টার ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। আর কুমুদরঞ্জন প্রোগ্রামের একটি জায়গা যেখানে একটি বাড়িও গেজেটেড অফিসার ছাড়া নেই। উনি এত, তার গ্রাম বর্ধিষ্ণু গ্রাম ছিল, বিদ্যানদের বসবাস ছিল বর্ধমান জেলার গুসকরা সাব ডিভিশনে, সেখানে অজয় নদীর পাড়ে। তা সেখানেই কুমুদরঞ্জন মল্লিককে দেখেছি, এবং সেখানেই দেখেছি আমার ওই আশাপূর্ণা দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল কুমুদরঞ্জনের বাড়িতেই। এবং তিনি কুমুদরঞ্জন মল্লিক বলেছিল আশাপূর্ণা দেবীকে, এই আশা দেখে যা, এই যে কে এসছে, একজন পরিব্রাজক এসছে, বালক পরিব্রাজক, সে কই মাছ দিয়ে তখন খাচ্ছিলাম। তখন উনি নিয়ে এসছেন কুমুদরঞ্জনের বাড়িতে বোলপুর থেকে এই হাড়িতে করে রসগোল্লা ঝুলানো, তার হাজবেন্ড এসছেন তখন। সেই সময় উনি খাইয়ে দিয়েছিলেন আমাকে আশাপূর্ণা দেবী রসগোল্লা খাওয়ার পাতে। এটুকু আছে, কারণ এগুলো তো ক্যামেরা ছিল না, আর সেলফি নেওয়ার সুযোগ ছিল না, যার ফলে আমি এগুলো ধারণ করতে পারিনি। কিন্তু আমার সেলফি অনেক শক্ত, সে সেলফিগুলো স্মৃতির সেলফি, সে স্মৃতির সেলফি ধরে রেখেছি তাদের, মরে গেলেই তো শেষ। সেই জন্য নাসির আহমেদ অনেকবার বলেছিল, দাদা এগুলো লিখে যান, এগুলো লিখে যান। নাসির আহমেদ, কবি নাসির আহমেদ সুনামধন্য, এবং তিনি ঠেলাঠেলি করে আমাকে একটি বই লিখেছিলেন। একবার পাণ্ডুলিপি হারিয়ে ফেলেও সেটাকে পুনরুদ্ধার মেমোরিতে করে লিখেছিলাম, সেখানে কৃতজ্ঞতা স্বীকার করেছি এই কবি নাসির আহমেদের কাছে, নাসির আহমেদের সাথে সম্পর্ক। আচ্ছা, আর একটা ভিন্ন প্রশ্ন করে, আপনি তো দীর্ঘ সময় এইভাবে শিল্প সাহিত্য বা নেচারের সাথে ছিলেন, আমার একটা আপনি কি রাজনীতিক মতাদর্শ বা ধ্যান ধারণা মানুষ এই বিষয়গুলো আপনার কি? আমি রাজনীতি থেকে বরাবরই সুখ মারতাম, আমি দূরে থাকতাম। আমি মানুষ বলে মানুষের মতো মানুষের কাছে, এতে কোনো ইয়ে, কারণ আমার বাবা হলো অনুশীলন কমিটির একজন, সে বিপ্লবী, তার ঔরসে আমার জন্ম এই বাড়িতে। সুতরাং সে ছিল বিনয় বাদল দীনেশের আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার মানুষ। সেই ছিলেন হলো যে চন্দননগর থেকে পৌঁছে দিতে হবে বিনয় বাদল দীনেশের আগ্নেয়াস্ত্র সেই আপনার অলিন্দ যুদ্ধের সময়, সেটা তার দায়িত্বে ছিল। তিনি ছিলেন সংঘগুরুর, প্রবর্তক আশ্রমের সংঘগুরুর দ্বারা নির্দেশিত হয়ে তিনি তার পৌঁছে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমার 22 বছর বয়স ছিল। রণাঙ্গনে মানকাচরে আমি ছিলাম, এবং সেখান থেকে বাবাকে নিয়েই আমাকে ঘুরতে
হয়েছে ব্যস্ততা এসে, আমি ডাইরেক্ট তখন আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, এটুকু। কিন্তু আমার মুক্তিযুদ্ধের মধ্যে আমার অসহায় মানুষের সাহায্য সহযোগিতা মানকাচর বাজারের সমস্ত লক্ষ্য করেছি, অদ্ভুত আমার সেই দৃশ্যগুলি, সেই বিষয়গুলি এখনো আমি বিস্তারিতভাবে ওইভাবে কাজ করতে পারছি। আপনার এই পর্যন্ত কয়টা বই প্রকাশিত হয়েছে? আমার বই প্রায় 15টার মতো বই। আচ্ছা, এটা সবগুলো কি কবিতা? না, এবং কবিতার বই বেশিরভাগই 5টা বই আমার পাহাড়ের উপর দিয়েছি, যেটা বাংলা একাডেমিতে আর কারো নেই লেখা। আর কারণ একটা বই আছে ওই মীর শামসুল আলম বাবুর, আরেকটি বই আছে হলো এভারেস্ট ক্লাইম্বার, নাম হলো ইব্রাহিম মুসা ইব্রাহিমের অ্যালবামের মতো, কিন্তু সেটা সেই গতানুগতিক লেখা। কিন্তু যারা, আমি এই প্রশ্নটাই অনেককে বলি, পাহাড় ঘোরেন তো লেখেন কি, দিলেন কি আমাদের তরুণদের? এইটা কেউই করে না, টানা ডায়েরিও লেখে না, কিন্তু পাহাড় ঘুরে আসে না। এইটা আমার ছোট থেকেই আমি শিখেছি, রক্ত শুনেই ছিল যে ধ্রুব ডায়েরি লেখো, ডায়েরি একদিন কাজ করবে। কিন্তু এখন দেখছি ডায়েরির 1 লাখ কলমের আমরা যদি আমি জানি যে লেখালেখি বা ভ্রমণ এই বা পর্বতারোহণ এগুলো ছাড়াও আপনার একটা বিশেষ পরিচয় আছে, আপনি হচ্ছেন একজন সুখ্যাত চিকিৎসক। তো এই ব্যাপারটা একটু যদি বলতেন। আমার বংশ পরম্পরায় রক্তের মধ্যে রয়েছে হোমিও চিকিৎসা। আমার মার দাদু ছিল কলকাতা হোমিও কলেজের একজন রেজিস্ট্রার, এবং মুকুল গুহর দাদু, কবি মুকুল গুহ যে অনুবাদক, হ্যাঁ, তার দাদু। সেই প্রেক্ষিতে আমার ভেতরেও একটা মানে হোমিও বিষয় আছে। আমার বাবা ডাক্তার ছিলেন, আমার জ্যাঠা ডাক্তার ছিলেন, সবাই হোমিওতে সেবা দিয়ে গেছেন। এখানে এখন ব্ল্যাঙ্কে চলে এসছি আমি সেখান থেকে করেছি। আমার স্ত্রীকে ডাক্তার করেছি, আমার মেয়ে করেছে, ছেলে করেছে, এবং আমার বৌমাও ডিএইচএমএস ডাক্তার, তারা কমপ্লিট করেছে। আমরা সেবায় এসছি এই জন্যই। আমার মা যখন মারা গেছে তখন 1 ফোঁটা ওষুধের জন্যই মারা গেছে, এবং তখন কলেরার প্রকোপ ছিল প্রচুর বেশি, আজকের এই ভাইরাসের আক্রমণের মতো। কলেরায় গাম উজাড় হয়ে গেছে। সেই থেকেই আমার হলো যে আমি সেবাতে যাব। আমি সিভিল নিয়ে পড়াশোনা করেছি, আমি সিভিল নিয়ে কাজ করতে পারতাম, আমি ঠিকাদারি করতে পারতাম, আমি করিনি। আমি সেই দিকটা ছেড়ে দিয়ে আমি ডাক্তারিতে চলে আসলাম, এবং ডাক্তারিতে আমার এই 50 বছরে আমি লক্ষ লক্ষ মানুষের জীবন সেভ করেছি, লক্ষ লক্ষ মানুষের জীবন সেভ করে গেছি। বাচ্চা শিশুরা এখন অনেকেই ম্যাজিস্ট্রেট, অনেকেই কিছু, তাদের জন্ম আমার হাতে রাখার জন্য, মনকে ঠিক রাখার জন্য এই পাহাড়কে ছাড়িনি লেখার জন্য, এবং মানুষের দর্শনকে জানার জন্য, সব কিছুর জন্যই আমি ছেড়েছি। আমি ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করিনি, আমি করি না কোনো পত্রিকা অফিসে দৌড়াদৌড়ি, সাংবাদিক হতে চাই না। কারণ সাংবাদিক, আমি গৌরকিশোর ঘোষের সাথে যখন দেখা করেছিলাম আনন্দবাজার পত্রিকাতে, তখন দেখেছি সাংবাদিক হওয়া। গোষ্ঠে গিয়েও লেখা হয়নি শচীন দাস তখন লিখতো, ছোট গল্প লিখতো, বলতো ধ্রুব এই গোষ্ঠে যাচ্ছি, এখনো লেখা। কিন্তু ওরা জানে না যে ছাপা দিতে যে আমি যে শিখছি।